আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের স্কুল অফ এক্সিলেন্সের এই বিশেষ লাইভটি যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রথমেই এক বাক্যে নিজেদের পরিচয় দেওয়াটা গুরুত্বপূর্ণ বলে মনে করছি। আমরা এই যে অ্যাডমিশন সিজনটা গেল, আমরা সেই অ্যাডমিশন সিজনের শিক্ষার্থী ছিলাম এবং আমরা স্কুল অফ এক্সিলেন্সের সাথে যুক্ত ছিলাম শিক্ষার্থী হিসেবে, এবং আমরা সকলেই বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রাপ্ত শিক্ষার্থী। যে কারণে আজকে লাইভে আসা সেটি হলো, বিগত যে সময়টা ছিল অ্যাডমিশনের, আমরা সকলেই স্কুল অফ এক্সিলেন্সের শিক্ষার্থী ছিলাম এবং তাদের কোর্স থেকে আমরা উপকৃত হয়েছি, এবং আমরা চাই যে যেই সার্ভিস এবং যে উপকারিতা আমরা সকলে স্কুল অফ এক্সিলেন্স থেকে পেয়েছি তা যাতে আমাদের যারা পরবর্তী শিক্ষার্থীরা রয়েছেন, যারা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখেন, তারাও যাতে স্কুল অফ এক্সিলেন্সের একই রকমের যে উপকারিতা সেটি গ্রহণ করতে পারে। তো আর দেরি না করে আমি এই যে আজকের যে লাইভ লঞ্চিং প্রোগ্রাম, সেখানে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। এবার আমাদের যে স্কুল অফ এক্সিলেন্সে আমরা দাঁড়িয়ে রয়েছি আজকের লাইভে, আমাদের সকলের পরিচয় আমরা একে একে আপনাদেরকে জানাচ্ছি। শুরুতেই রাইয়ান। আসসালামু আলাইকুম, আমি রিদওয়ানুল করিম রাইয়ান, আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে প্রথম হয়েছে এবং পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে প্রথম হয়েছে, আর বিউপি FSSS আমি সেকেন্ড হয়েছে। আর তারপর আমি দিচ্ছি মিফতাহুল জান্নাতকে। আসসালামু আলাইকুম, আমি মিফতাহুল জান্নাত রাজশাহী কলেজ থেকে এবছর 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে তৃতীয় স্থান অধিকার করেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে সপ্তম স্থান অধিকার করেছি এবং বিউপি ভর্তি পরীক্ষায় FASS ও FSSS ভর্তি পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছি। এরপর আমি দিচ্ছি শাহরিয়া জাবির। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়া জাবির। আমার ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের পজিশন ছিল 27 এবং বিউপিতে FASS ইউনিটের পজিশন ছিল 70। আর আমার কলেজ বরিশাল সরকারি সৈয়দ হাতেমারি কলেজ। আমি দিচ্ছি শিহাবকে। আসসালামু আলাইকুম, আমি তানভীর আঞ্জুম শিহাব। আমি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিংহে ছিলাম। আমি 2022-23 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গ ইউনিটের তৃতীয়, খ ইউনিটে 92তম, ক ইউনিটে 16তম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এ ইউনিটে চতুর্থ, বিউপি FASS 47তম স্থান অধিকার করেছি। আমার এখন আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল আলম সাগর, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে HSC সম্পূর্ণ করি। আমি বিউপি FASS ইউনিটে দ্বিতীয় স্থান অর্জন করি, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে দ্বিতীয় স্থান অর্জন করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 132তম স্থান অর্জন করেছি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে সপ্তম এবং সি ইউনিটে 16তম স্থান অর্জন করেছি। এরপরে আমি আমার মাইক দিচ্ছি সাদমুনকে। আসসালামু আলাইকুম, আমি সাদ মুসান্না। এবারের 2023-24 শিক্ষাবর্ষে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট থেকে 549তম স্থান অধিকার করেছি। এবার আমি আমার নিজের পরিচয় দিচ্ছি। আমি তালহা সাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় 11তম স্থান অধিকার করেছি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপির FSSS ইউনিটে আমি তৃতীয় স্থান অধিকার করেছি। এবার আমাদের যে পরবর্তী ধাপগুলো রয়েছে সেগুলো আপনাদের সবার সামনে তুলে ধরার জন্য মুসান্না রয়েছে। যে অ্যাডমিশন নিয়ে আমরা আলাপ করছিলাম, এ পর্যায়ে আমরা তার একটু বর্ণনায় যাব। স্কুল অফ এক্সিলেন্সের পক্ষ থেকে 2023-24 সেশনে আমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলাম, পরবর্তী 2024 এবং 25 সেশনের জন্য যে কোর্সটি যাদের জন্য রয়েছে, মানবিকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মানবিক বিভাগে পরীক্ষা দিতে চায়, এরপরে রয়েছে বিজ্ঞান বিভাগে যারা বিভাগ পরিবর্তন করে মানবিকে পরীক্ষা দিতে চায়, এবং বাণিজ্য বিভাগে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চায়, তাদের জন্য স্কুল অফ এক্সিলেন্সের এই কোর্সটি রয়েছে। তো এই স্কুল অফ এক্সিলেন্সের এক্সিলেন্ট কোর্সে আমরা কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবো? স্কুল অফ এক্সিলেন্সের এক্সিলেন্ট কোর্সে আমরা পরীক্ষা দিতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে। পরীক্ষায় বিষয় থাকবে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের পরীক্ষার জন্য আসন রয়েছে মানবিক বিভাগে 1744টি, বিজ্ঞান বিভাগে আসন রয়েছে 908টি এবং বাণিজ্য বিভাগে আসন রয়েছে 282টি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট ছাড়া আমরা এই ইউনিটে এখন বিভাগ পরিবর্তন যারা করতে চাই তারা পরীক্ষা দিতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে পরীক্ষার বিষয় হিসেবে থাকবে বাংলা, ইংরেজি, অর্থনীতি, ভূগোল এবং
তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি। এবং একই সাথে বলে রাখছে এই অর্থনীতি, ভূগোল এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এই তিনটি বিষয় সাধারণ জ্ঞান এর অন্তর্ভুক্ত এবং যা আমরা মৌলিক সাধারণ জ্ঞান হিসেবে সাধারণত পড়েছি। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে মানবিকে আসন রয়েছে 51টি এবং বাণিজ্য বিভাগে আসন রয়েছে 25টি। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট তথা বাণিজ্য ইউনিটে আমরা যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাই, আমাদের পরীক্ষার বিষয় হলো বাংলা, ইংরেজি, অর্থনীতি এবং আইসিটি। এবং পূর্বের ন্যায় অর্থনীতি এবং আইসিটিও সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় হিসেবে থাকছে। এখানে মানবিকের জন্য আসন রয়েছে 25টি। একই সাথে বিজ্ঞান বিভাগের জন্য আসন রয়েছে 95টি। অর্থাৎ সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে সকল ইউনিটে পরীক্ষা দিতে পারবো তার মোট সংখ্যা, মানবিক বিভাগে আমাদের জন্য আসন রয়েছে 1820টি, বিজ্ঞান বিভাগে আসন রয়েছে 1003টি এবং বাণিজ্য বিভাগে আসন রয়েছে 307টি। এ পর্যায়ে আমরা কোন কোন জায়গায় পরীক্ষা দিতে পারবো এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার সহপাঠী রিদওয়ানুল করিম রাইয়ান এবং আশরাফুল আলম সাগর। আসসালামু আলাইকুম। তো তোমরা কোথায় পরীক্ষা দিতে পারবে এই জিনিসটি পরীক্ষার বসা শুরু করার আগে তোমাদের জানা প্রয়োজন। তো প্রথমে বলে রাখছি যে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিটে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটে, গুচ্ছ বিশ্ববিদ্যালয় বি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপিতে FASS এবং FSSS ইউনিটে পরীক্ষা দিতে পারবো। তো আমাদের মাঝে অবস্থান করছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে প্রথম স্থান অর্জনকারী রেদওয়ান। তো রেদওয়ানকে বলবো যে তুমি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে প্রথম স্থান অর্জন করেছো, তোমার পরীক্ষার বিষয়গুলো কি ছিল এবং শিক্ষার্থীরা কিভাবে? যদি রাজশাহী ইউনিভার্সিটির আমি এই ইউনিটে কথা বলি, তাহলে এখানে হচ্ছে আমাদের সিট রয়েছে টোটাল 2069টি, কিন্তু আমাদের সব শিক্ষার্থীদের 4টা শিফটে ভাগ করা হয়। আর সেখান থেকে 4টা শিফটে 4টা আলাদা কোশ্চেন থাকবে, আর সেখান থেকে আলাদা আলাদা করে ভাগ করে নেওয়া হবে, শিক্ষার্থী নেওয়া হবে। আর আমাদের বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। মানে আমরা যে সমস্ত এখানে পড়া পড়ছে ডি ইউনিটের জন্য মোটামুটি সেই সমস্ত সাবজেক্ট গুলাই আছে। জাস্ট একটু ওই মানে ইউনিভার্সিটির কোশ্চেন অ্যানালাইসিস করে যদি আমরা পড়ি এখানে ভালো করা সম্ভব হবে। আর তারপর যদি আমরা দেখি চট্টগ্রাম ইউনিভার্সিটির বি আর ডি ইউনিটে আমরা পরীক্ষা দিতে পারছি। আর এখানে হচ্ছে আমাদের যদি বি এর কথা বলি আলাদা করে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থাকছে। আর যদি আমি ডি এর কথা বলি তাহলে এগুলোর পাশাপাশি থাকছে আমাদের ম্যাথ, গণিত, ম্যাথ আর আইকিউ। মানে যদি আমরা ডি ইউনিটের কথা চিন্তা করি, যেখানে আমাদের ল আছে বা এরকম গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুলো আছে, আমাদের মানে ভালো হবে যে আইকিউ আর গণিতটা একটু ভালো করে দেখা, যা আমাদের স্কুল অফ এক্সেলেন্স ভালো করে শেখাচ্ছে আমাদের। আর জাহাঙ্গীরনগরে তুমি 7th হয়েছিল, কিছু সাজেশন দাও। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি বি ইউনিটে 7th হয়েছিলাম। তো সেখানে একটি বিষয় থাকে যে সাধারণ জ্ঞানে তোমাদের জন্য 20 মার্কস রয়েছে এবং আইকিউতে 5 মার্ক থাকে এবং বাংলা, ইংরেজি তোমরা সচরাচর যা পড়ো তাই আসে থাকে। তো প্রথমে স্কুল অফ এক্সেলেন্সকে ধন্যবাদ জানাই যে মাত্র 6টি গণিত ক্লাসের মাধ্যমে আমি কিন্তু 20টা প্রশ্নে 18টি প্রশ্ন কমন পেয়েছিলাম। তো তোমরা যদি স্কুল অফ এক্সেলেন্সের সাথে থাকো তোমরা অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার মতো আরো ভালো পজিশন করতে পারবা। তো এরপরে রয়েছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সেখানে আমি আল্লাহর রহমতে 2য় স্থান অর্জন করেছি এবং তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি আসন রয়েছে, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাওনি তাদের শেষ ভরসা কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয়। এবং তোমাদের এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার বিষয় থাকে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এবং সাধারণ জ্ঞানের গতানুগতিক বইগুলোর পাশাপাশি তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে মৌলিক বিষয় বলি, যেমন অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, সমাজবিজ্ঞান, ভূগোল, যুক্তিবিদ্যা, এই জিনিসগুলো থেকে খুব বেসিক প্রশ্নগুলো এসে থাকে। তো এবং তোমাদের এখানে আসন রয়েছে কোঠা মিলে প্রায় 7746টি। তোমাদের জন্য হিউজ অপরচুনিটি, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাওনি, যাদের মন খারাপ থাকে, শেষ মুহূর্তে কিন্তু এসে তোমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে একটি আসন দখল করতে পারো। তো পরবর্তীতে রয়েছে BPFASS ইউনিটে, যেমন সেও একটি ইউনিটে 2য় স্থান অর্জন করেছে। তো আমি রেদওয়ানকে বলবো যে তুমি কিভাবে বিউপিতে 2য় স্থান অর্জন করলে এবং তার বিষয়গুলো কি? যদি আমি বলি BPFASS আর FSSS, যদি আমার সাবজেক্টগুলো মোটামুটি সেম, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বাট এর দুটার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। যেমন আমরা যদি বলি FASS টাতে, সেখানে হচ্ছে আমাদের মোস্টলি যেগুলো আসে বাংলা, ইংলিশ, জিকে, টেক্সট বুক বেসড। মানে আমি যদি জিকে বলি সেটা হচ্ছে আমরা যা ইকোনমিক্স পড়েছি বা আমাদের যেসব সাবজেক্টগুলো ছিল মানে সেগুলোর উপর আমাদের পরীক্ষা দিতে হচ্ছে, মানে কোশ্চেনগুলো ওখান থেকে আসছে, মানে মৌলিক সাবজেক্টগুলোর উপর। আর তারপর যদি বাংলাটা আর ইংলিশ যদি বলি সেটা হচ্ছে আমাদের টেক্সট বুক বেসড, মানে আমাদের গ্রামাটিক্যালটা কম থাকে, আর যা থাকে মোটামুটি সবকিছু টেক্সট বুক থেকেই থাকে। আর বাংলাটা নর্মাল সাধারণের মতোই। আর যদি FSSS আলাদা করে বলি, এটা তাহলে অনেকটা হচ্ছে আমাদের বি ইউনিটের মতো, মানে আমাদের আলাদা করে মোটামুটি সেরকম পড়তে হচ্ছে না, আমরা যে প্রিপারেশনে আগাচ্ছি সেই প্রিপারেশন ভালো করা সম্ভব।
যেখানে সাধারণ জ্ঞানটা থাকে আমাদের রিসেন্ট থেকে বা আবার কিছু কনস্ট্যান্ট টপিক থেকে থাকে, আর ইংলিশটা থাকে আমাদের এই পার্টটাতে FSSS এ গ্রামাটিক্যাল থেকে, আর যেখানে FASS এ আসে আমাদের হচ্ছে টেক্সট বুক বেসড নলেজ গুলো থেকে। এই দুটার মধ্যে এটাই বেসিক ডিফারেন্স, একটা টেক্সট বুকের সাথে রিলেটেড আর একটা হচ্ছে বি ইউনিটের সাথে রিলেটেড। সো এটাই। তো আমি কোর্সের সময়সীমা এবং আমাদের পরবর্তী ধাপগুলো বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বন্ধু শিয়াব। আসসালামু আলাইকুম। তোমাদের সকলেরই কোর্সে এনরোল করার পরে একটা প্রশ্ন থাকে, এই কোর্সে তোমরা কতদিন ক্লাস করতে পারবা বা এই রেকর্ডেড ক্লাসগুলো কতদিন পাবা, এটা জানাবো তোমাদের। হ্যাঁ, যদিও এখানে লেখা আছে কোর্সে এনরোল করার পর 7 থেকে 8 মাস ক্লাস হবে, কিন্তু মূলত তোমাদের ক্লাস হবে যে কোনো বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে প্রথম পরীক্ষা থেকে একেবারে শেষ বিশ্ববিদ্যালয় পর্যন্ত, শেষ পরীক্ষার দিন পর্যন্ত তোমাদের ক্লাসগুলো সব অ্যাভেলেবেল থাকবে। আর তোমাদের এখন পরবর্তী 14 আগস্ট থেকে ক্লাসগুলো শুরু এবং একেবারে শেষ বিশ্ববিদ্যালয় গুচ্ছ বা তারপর যদি থাকে শেষ বিশ্ববিদ্যালয় তোমাদের ক্লাসগুলো সব অ্যাভেলেবেল থাকবে। তো এখন তোমাদেরকে পরবর্তী যে আমাদের অভিজ্ঞ মেন্টর আছে, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। তো আমাদের এই কোর্সে তোমাদের জন্য রয়েছে দক্ষ মেন্টর, এবং যেটা আমরা পেয়ে এসেছি, দক্ষ মেন্টরের সাহচর্য পেলে আমরা যেভাবে নিজেকে বিকশিত করতে পারি, আশা করি তোমরাও তাদের সাহচর্যে নিজেকে আরো বিকশিত করতে পারবে এবং চূড়ান্ত সফলতা অর্জন করবে। আমাদের বাংলার জন্য আছে আমাদের সাইফুর রহমান সাইফ স্যার ও আব্দুল্লাহ আল মাহফুজ স্যার। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি অ্যাডমিশন সেশনে বাংলা নিয়ে খুব ভয় ছিলাম, এবং আল্লাহর রহমতে আমার বাংলা রিটেন এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সাইফ স্যারের ক্লাসগুলো এত বেশি উপকৃত হয়েছে যে আমি বাংলার রিটেনে যেটা আমি আশা করিনি সেরকম নম্বর পেয়েছি। এবং আব্দুল্লাহ আল মাহফুজ স্যার তোমাদের বাংলা প্রথম পত্র যেটা এমনভাবে বিশ্লেষণ করে পড়াবেন, তোমার ক্লাস শেষে মনে হবে যে আমি তো নিজেই ক্লাস নিতে পারবো, যেটা আমাদের মনে হয়েছে। এরপর আসি ইংরেজির ক্ষেত্রে। আমাদের ইংরেজিতে আছে আমাদের বাকিবিল্লাহ স্যার, আর স্যার তোমাদের টেক্সট বই পুঙ্খানুপুঙ্খভাবে পড়াবেন। এবং যেহেতু আমাদের শিক্ষার্থীদের প্রশ্ন অনেক বড় একটা প্রশ্ন থাকে যে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসলে কোথা থেকে হয়, ভর্তি পরীক্ষায় প্রশ্ন কিন্তু টেক্সট বুক থেকেই হয়। এবং স্যার তোমাদের এমনভাবে পড়াবেন যে সেটা অনেকটা মনে হবে যে পরীক্ষার হলে তুমি যখন প্রশ্ন দেখবা তখন মনে হবে আল্লাহ, এটা তো এই পেজের এই লাইনে ছিল। ঠিক যেরকম আমাদের হয়েছে বিউপির ক্ষেত্রে, রাবির ক্ষেত্রে, এরকম সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। এবং বাংলা ইংরেজি সেকেন্ড পেপারে হাসনাত আব্দুল্লাহ স্যারের যে গ্রামার ক্লাসগুলো থাকবে, তোমরা গ্রামার বেসিক টু অ্যাডভান্স, তোমার যদি গ্রামার কিছু জানাও না থাকে, স্যার তোমাদেরকে দক্ষ করে তুলবে এবং অ্যাডভান্স লেভেলে প্রশ্ন কোথা থেকে হতে পারে, কিভাবে হতে পারে, সবটুকু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবেন। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জিকে কিন্তু একটা হিউজ মার্কস ক্যারি করে, আর জিকের জন্য আছে আমাদের জিকে নবাব সাকিব সারিয়ার স্যার। এবং স্যারের ক্লাস করবে আর স্যারের ক্লাস ভালো লাগবে না এমন কেউ নেই। আর স্যারের উপস্থাপনা এবং বাচন ভঙ্গি তোমাদেরকে স্যারের ক্লাস করার প্রতি আরো আগ্রহী, আরো মনোযোগী করে তুলবে। আমার নিজের অভিজ্ঞতা বলি, এমনও হয়েছে যে আমি অবসরে ঘুরে বেড়াচ্ছি, কানে হেডফোন দিয়ে স্যারের ক্লাসগুলো শুনছি, এবং এক্ষেত্রে তোমাদের জিকেটা একদম মাথার মধ্যে গেঁথে যাবে। এর পাশাপাশি আমাদের মৌলিক জিকে, যেটা গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু মৌলিক জিকে থেকে প্রশ্ন হয়, সেখানে তোমাদের আতিকুর রহমান স্যার ও আবিদ শাহরিয়ার স্যার আছেন। তোমাদের প্রত্যেকটা বিষয়, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পৌরনীতি, ইতিহাস, এগুলো পড়ানো হবে এবং তোমাদের মনে হবে আমি আমার কলেজের একাডেমিক লাইফের ক্লাস করছি, এত বিশ্লেষণ করে পড়ানো হবে। এরপর আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ম্যাথ এবং আইকিউ থাকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ম্যাথ এবং আইকিউ থাকে। এবং মানবিকের শিক্ষার্থীদের এটা নিয়ে একটু আতঙ্ক বা দুশ্চিন্তা থাকে যে ম্যাথ কি আসবে, আমরা তো ম্যাথ পড়ে আসিনি। তো এই দুশ্চিন্তা দূর করার জন্য আমাদের সাকিব হোসেন স্যার ম্যাথ এবং আইকিউ নেবেন। এবং আশা করি, যেটা সাগর বলল যে ওর কয়েকটা ম্যাথ ক্লাস করে গেছে এবং তার মধ্যে 20টা থেকে 18টা কমন পেয়েছে, আশা করি তোমাদেরও তাই হবে। ধন্যবাদ। এরপর আমি কোর্স আউটলাইনের জন্য আমাদের ইংরেজি মেন্টরকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ মিফতা, অসংখ্য ধন্যবাদ। এবং আমি আসলে মুগ্ধ হয়ে ওদের প্রেজেন্টেশন দেখছিলাম যে ছোট ছোট বাচ্চারা কত বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যে নিজেরাই প্রেজেন্টেশন দিতে পারছে। আমরা আসলে খুব আনন্দিত ওদেরকে নিয়ে, ওদের রেজাল্টে, এবং আমরা চাই
তোমরা 24 ব্যাচে যারা আছো, তোমাদের সিনিয়র এই ভাইয়া আপুরা কত সুন্দর করে তোমাদেরকে এই কোর্স উপহার দিচ্ছেন। তোমরাও এই কোর্স অংশগ্রহণ করে এই কোর্সের মাধ্যমে বেনিফিটেড হয়ে তোমাদের নিজেদেরকে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত করো, তোমাদের সাফল্যের চূড়ান্তে যাও, এবং 25 ব্যাচের জন্য আবার তোমরা এরকম একটা কোর্স উপস্থাপন করো। যাই হোক, আমি খুব বেশি কথা বলবো না, আমরা ইংরেজির কোর্স আউটলাইনটাতে চলে যাব, যেখানে আমরা আসলে খুব স্পেসিফিক ভাবে তোমাদেরকে গ্রামার, লিটারেচার, টেক্সট বুক, রিটেন, ভোক্যাবস, অন্যান্য মেমোরাইজিং পার্টের বাইরেও যা যা আসে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য উপযোগী করে তোমাদেরকে হচ্ছে আমরা কোর্স আউটলাইন সাজিয়েছি। একটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে বিভিন্ন মানে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রক্রিয়ায় যেসব প্রতিষ্ঠান মানে পড়ানোর কাজে ব্যস্ত বা পড়ায় এই প্রক্রিয়ায় যারা জড়িত, আমরা স্কুল অফ এক্সিলেন্স কিন্তু এই চর্চাটা শুরু করেছি যে যা হবে এক ব্যাচে হবে। 14টা বিশ্ববিদ্যালয়ের জন্য 17টা কোর্স আমরা করি না, কখনোই করবো না ইনশাল্লাহ। সো এমন ভাবে আমরা তোমাদেরকে A to Z পড়াবো শুরু থেকে, যেখানে তোমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক, গুচ্ছ হোক, রাবি হোক, চট্টগ্রাম হোক, বিইউপি হোক, কিংবা অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন যেই ধরনেরই হোক না কেন, একটা কোর্সেই তোমার প্রস্তুতি এত ভালো হবে, এত শানিত করতে পারবে তুমি নিজেকে, যে ধরনের প্রশ্ন প্যাটার্ন আসুক তুমি তোমার নিজেকে সেই ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা প্রিপারেশন নেবে ইংরেজিতে, রিটেন সহ, আবার গুচ্ছের জন্য পড়বা ভাই আমি শুধু ভোক্যাবস নিয়ে পড়বো, এটার একটা কোর্স করান ইংরেজিতে, কিংবা বিইউপির জন্য ভাই আমাকে একটু মানে ধরে ওই যে ইংলিশ কঠিন আসছে সেটা একটু কোর্স করান। এই ধরনের কিছু নাই, একটা কোর্সেই তুমি সবকিছু পেয়ে যাবে ইনশাল্লাহ। তো সেই জায়গায় আমরা তোমাদের খুব বিস্তারিত বলার চেষ্টা এখন আমরা করব না। গ্রামারে তোমাদের 14টা ক্লাস থাকবে ইন ডিটেইলস, একদম বেসিক সেন্টেন্স থেকে শুরু করে প্রত্যেকটা রুলস তোমাদেরকে ধরে শেষ পর্যন্ত আমরা তোমাদেরকে ক্লিপস এন্ড টোফেলস এর যত সলভ আছে, যত প্রবলেম আছে সবগুলোই তোমাদেরকে করানো হবে। এবং গত বছর আমরা এই ক্লাসগুলোতে আমাদের শিক্ষার্থীরা যে উপকারিতা পেয়েছিল, আশা করি যে তোমরাও সেগুলো পাবে। এর বাইরে হাসান, মেমোরাইজিং পার্ট নিয়ে যদি একটু বলতাম, মেমোরাইজিং কি থাকবে? এরবার হচ্ছে তোমরা যদি দেখো, এখন ভর্তি পরীক্ষার প্যাটার্ন যেহেতু অনেক বেশি পরিবর্তন এবং আধুনিক হয়েছে, সেখানে দেখা যায় কি অনেকটা গ্রামার বেসড কোয়েশ্চেন খুব বেশি আসে বলে ব্যাপারটা সুযোগ নেই, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে বেশি আসে, কোনো বিশ্ববিদ্যালয়ে মেমোরাইজিং পার্টে বেশ স্ট্রং যদি অবস্থান থাকে সেক্ষেত্রে ক্র্যাক করার একটা সুযোগ থেকে যায় অনেক বেশি। সেই জায়গা থেকে আমরা মেমোরাইজিং পার্টে আলাদা করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি, সেটির জন্য হচ্ছে আমাদের ক্লাস রয়েছে। তারপর হচ্ছে রিটেনের জন্য যারা হচ্ছে তোমরা প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ভালো করতে চাও, রিটেনের কোনো বিকল্প নেই। সেই জায়গায় রিটেনের বেসিক থেকে শুরু করে কিভাবে হচ্ছে যাদের অবস্থান খুবই খারাপ তারা কিভাবে হচ্ছে 60% বা 70% মার্কস ক্যারি করতে পারো, যারা অলরেডি 70%-এ আছো তাদের মার্কসটাকে কিভাবে ইনক্রিজ করা যায়, যারা পজিশন করার চেষ্টা করছো, অর্থাৎ ইন্ডিভিজুয়াল নিড অ্যানালিসিস করে তাদের প্রয়োজনের ভিত্তিতে হচ্ছে ক্লাসগুলো নেওয়া হবে। মোটামুটি বলা যায় এখানে আমরা রিটেনের জন্য 5টি ক্লাস রাখা হয়েছে, যদিও একটা একাডেমিক কোর্স আউটলাইনের জন্য 5টি বলা হয়েছে, কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী সংখ্যাটি বাড়তে পারে নিড অ্যানালিসিসের ভিত্তিতে। অর্থাৎ তোমাদের যদি প্রয়োজন মনে করে থাকি সেক্ষেত্রে ক্লাস আরো বেশি হতে পারে। পরবর্তীতে দেখো, যদি আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখো টেক্সট বইয়ের জন্য আমাদের ইংলিশ ফর টুডে যে বইটি রয়েছে, ইংলিশ ফর টুডে থেকে আমরা দেখি প্রতি বছরই বিভিন্ন জায়গার প্রশ্ন সংখ্যা দিন দিন বাড়ছে। সেই জায়গা থেকে আমরা ইংলিশ ফর টুডের আলাদা ক্লাস রাখা হয়েছে, প্রত্যেকটি ইউনিট ধরে প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা পরীক্ষা, প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা হচ্ছে ক্লাস টেস্ট হবে, উইকলি টেস্ট হবে প্রত্যেকটা ইউনিটের জন্য, এবং ক্লাসেই লাইন বাই লাইন ধরে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েস্টিক অ্যাপ্রোচ থেকে এবং গ্রামাটিক্যাল অ্যাপ্রোচ থেকে এবং রিটেন অ্যাপ্রোচ থেকে প্রত্যেকটা ইউনিটকে আলাদা আলাদা করে অ্যাসেস করা হবে। পরবর্তীতে আলাদা টেক্সট রিটেন এবং টেক্সটের উপরে রিটেনের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা আলাদাভাবে নেওয়ার চেষ্টা করেছি এবং গত বছরও করেছি। তার পরবর্তীতে যে ক্লাসটি রয়েছে, আমাদের পরবর্তী পার্টের ক্লাসটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিলেটেড ক্লাস। তুমি যদি দেখো যে তুমি আবার গুচ্ছের মধ্যেও দেখো, বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, সেইখানে হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ রিলেটেড অনেক প্রশ্ন থাকে, যে ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রশ্নগুলো হচ্ছে নর্মালি আমরা ক্লাসে পড়ি না। কিভাবে পড়ি না? আমরা নর্মালি গ্রামারেই বেশি ফোকাস করি অথবা ভোক্যাবুলারি ফোকাস করি, কিন্তু আমাদের লিটারারি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিভাইসেস আছে অনেকগুলো, সেগুলোতে আমরা লেস ফোকাস থাকে, ওর আন্ডার ট্রিটেড অবস্থায় থাকে, সেগুলোতে আমরা ফোকাস করবো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আমরা ফোকাস করব। বিভিন্ন ফরেন ফ্রেজেস এন্ড এক্সপ্রেশন রয়েছে যেগুলো, যেমন গুচ্ছ তো যে ছিল না ওই যে তোমাদের আবার বেস্ট ওয়ার্ককে ল্যাটিন ফ্রেজে কি বলা হয়, এরকম রাজশাহী ম্যাগনা অপাস কি যেন ছিল, এরকম রাজশাহী ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি, বিউপিতে বা অন্যান্য ইউনিভার্সিটিতে এই লাতিন এবং ফরেন অনেকগুলো এক্সপ্রেশন রয়েছে, সেগুলো নিয়ে আমরা আবার ক্লাস রাখার ব্যবস্থা করেছি। লিটারেচার নিয়ে দেখা যায় প্রত্যেক বছরই দেখা যায় 2-4টা লিটারেচারের প্রশ্ন থাকে। এই 2-4টা লিটারেচারের জন্য অনেকে দেখা যায় অনেক বিস্তৃত পড়তে যায়, অনেক বিস্তৃত না পড়ে শুধুমাত্র কোনগুলো পড়লে হচ্ছে ভর্তি পরীক্ষায় সে ক্র্যাক করতে পারবে, সে লিটারেচারের জন্য আলাদা করে ক্লাস রাখা হয়েছে এবং প্যাসেজ সলভের ক্লাস তো নিশ্চয়ই থাকছে। তো সুতরাং আমরা ক্লাসটাকে ইংরেজিটাকে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ থেকে ইংরেজিটাকে দেখার চেষ্টা করেছি, যেখানে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত হবে এবং যেই প্রস্তুতি দিয়ে তুমি শুধুমাত্র পার্টিকুলার কোনো বিশ্ববিদ্যালয় না, বরং যত বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিবে সেই বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি যেন তোমার নিশ্চিত হয়, সেজন্য আমরা ইংরেজিকে গ্রামার অনুযায়ী ভাগ করেছি। পার্ট এ তে, পার্ট 2 তে আমরা টেক্সট রেখেছি, পার্ট 3 তে আমরা রিটেন রেখেছি, পার্ট 4 এ হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ রেখেছি। সেই অনুযায়ী আমাদের হচ্ছে ক্লাস সংখ্যা, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 40-50 এই সংখ্যা দিয়ে ক্লাসকে বাঁধা যায় না। ক্লাস তোমাদের প্রয়োজন অনুযায়ী, আপাতত কোর্স মডিউল অনুযায়ী 50টি রয়েছে, তবে তোমাদের প্রয়োজন অনুযায়ী গত বছর আমি যদি ভুল না করে থাকি আমাদের প্রায় ক্যামেরার সামনে ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম কোলাব করে অলমোস্ট ইংরেজি 90টা প্লাস ক্লাস হয়েছে, 86টা প্লাস ক্লাস হয়েছে। সুতরাং এখানে কোর্স আউটলাইনে 50টা রাখা হয়েছে, বাট ক্লাস অবশ্যই বাড়বে তোমাদের প্রয়োজন অনুযায়ী। ওদেরকে আমি একটু কোর্স আউটলাইনটা বুঝাই। প্রশ্ন আছে, আমি এই প্রশ্নটা জরুরি। একজন প্রশ্ন করেছে, সে কওমি মাদ্রাসায় পড়েছে, হ্যাঁ, এবং তার ইংরেজিতে বেসিক খুবই দুর্বল। তো তোদের এই ইংরেজিটা মানে আমাদের স্কুল অফ এক্সিলেন্সের ইংরেজি কোর্স বা এটা তার জন্য আসলে আমি বুঝতে পেরেছি। এই বছর আমি একটু জানাচ্ছি, যেহেতু আমার কাছে ভর্তির তথ্যগুলো খুব ভালো করে আছে। এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কিংবা জিএসটি তে চান্স পেয়েছে আমাদের দুইজন স্টুডেন্ট, আমি খুব ক্লোজ জায়গা থেকে দেখছি, যারা দাওরা হাদিস কমপ্লিট করে, কিতাবের আরো 2-একটা ভার্সন আছে, আমি আলিয়া হওয়ার কারণে খুব ভালোগুলা বুঝি না, দাওরা কমপ্লিট করে, হিপস কমপ্লিট করে, তারপর মানে নর্মাল লাইনে পড়াশোনা করে স্কুল অফ এক্সিলেন্সের এই কোর্সে এসেছিল। এর বাইরে তারা কোথাও ছিল না এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে ভাইবা দিয়েছে, বিইউপিতে ইংরেজিতে চান্স পেয়েছিল সেই ছেলে, এবং আরেকটা মেয়ে হাফেজ, ও হচ্ছে এইবার আমাদের গুচ্ছের যে সফলতার গল্প শুনেছি, তোমরা সেখানে হয়তো শুনে থাকতে পারো যে ও এখান থেকে আমাদের ইংরেজির কোর্স থেকেই উপকার পেয়েছে। সো কোথায় আছো, কই মানে কিভাবে আছো এটা ম্যাটার করে না। 4 মাস থেকে 6 মাসের যে প্রস্তুতি তোমাদেরকে নেওয়া হবে, যদি প্রত্যেকটা দিন, হাসনাত বারবার করে বলছিল, ঠিক যেভাবে আমরা বলার চেষ্টা করব, তোমাদেরকে গাইড করার চেষ্টা করব, 100% যদি মানো, আবারও বলছি, যেভাবে আমরা বলবো তোমাদেরকে চলার জন্য, যেভাবে বলবো পড়ার জন্য, যত সময় বলবো পড়ার জন্য, ঠিক যেই ওয়েতে লিখতে বলবো, যেভাবে তোমাদেরকে বাড়ির কাজ জমা দিতে বলবো, প্রত্যেকটা জিনিস যদি তোমরা ফলো করো, ইনশাআল্লাহ তুমি এখন যদি ইংরেজি 0 পারো, ইংরেজি তোমার কিচ্ছু জানো না, শুধু এবিসিডি পড়তে পারো, মোটামুটি রিডিং পড়তে পারো, অর্থ বুঝো না, ডাজন্ট ম্যাটার, তুমি অন্তত ইংরেজিতে একটা ভালো মার্কস পাওয়ার যে কোনো বিশ্ববিদ্যালয়ে অবস্থা তোমার তৈরি হবে। কোর্স নিয়ে হাসনাত বলছিল আমাদের কিন্তু 1 শট থাকবে প্রত্যেকটা ক্লাসে। সো ওভারঅল আমাদের কোশ্চেন সলভ 1 শট মিলে 60টা প্লাস, মানে আমরা বলে এখানে 53 দেখতে পাচ্ছ, তার উপরে 7টা থাকবে হচ্ছে ক্লাসের আগে হচ্ছে মানে বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে কোশ্চেন সলভ। সো সব মিলে 60 আমাদের ক্লাস মার্ক রেখেছি আমরা, বাট গত বছর আমাদের সেটা 86 ক্রস করেছে। এই বছর আমার মনে হয় যে নিচে তো নামবেই না কোনোভাবেই, বরং আরো বেশি হবে। সো জার্নিটা কিন্তু অনেক বড় ভাইয়া, 90টা ক্লাস ইংরেজি করা পুরো সময় ধরে, মনোযোগ রাখা, প্রতিদিন তোমাদেরকে ডেইলি ওয়ার্ক দেওয়া হবে। আমাদের স্টুডেন্টরা ছিল যে আমরা প্রতিদিন তোমাদেরকে ভোকেবস এর কাজ দিব 5টা 6টা 10টা করে, ইডিয়মস এন্ড ফ্রেজের কাজ দিব। তুমি যদি সেগুলো না করো আর 1 মাস পরে যদি বলো ভাই আমি তো কিছুই পারি না, কি পড়তেছেন, কেমনে পড়াচ্ছেন, কিছুই বুঝতেছি না, ইউ আর নট ওয়েলকাম টু দিস কোর্স। তুমি যদি আমাদের কথা শোনার মানসিকতা রাখো, ঠিক যেভাবে বলবো সেভাবে পড়ার মানসিকতা রাখো, শুধুমাত্র তখনই আমরা তোমাদেরকে এই কোর্সে ওয়েলকাম করবো। না দেখে কিছুই বুঝবা না, বিপদে পড়বা। সস্তায় অনেক কোর্স পাওয়া যায় যেগুলোতে ভর্তি হয়ে যাবে, ভেরি মোস্ট ওয়েলকাম। এনিওয়ে, আমরা মনে হয় সেগুলো নিয়ে আরো পরে কথা বলতে পারবো। আমার মনে হয় যে আমাদের কোর্স আউটলাইনটা মোটামুটি তোমাদের বোঝা কথা। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদেরকে কমেন্টে জানাবো, অবশ্যই আমরা অ্যান্সার করার চেষ্টা করবো। এনিওয়ে, আমরা এবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জিকে কোর্স আউটলাইন নিয়ে কথা বলার জন্য আমাদের জিকে সম্মানিত মেন্টরদেরকে। সাকিব শাহরিয়ার। আসসালামু আলাইকুম। আসলে জিকে নিয়ে কি বলবো, জিকে নিয়ে যাই বলতে যাই কম হয়ে যায় আর কি। তো আশা করি তোমরা যারা লাইভ দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা ঠিক মতো পড়াশোনা করছো, সবকিছু ঠিকঠাক আছে। সাধারণ জ্ঞান নিয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হওয়ার পর থেকে আমরা মনে করছিলাম যে সাধারণ জ্ঞান আসলে আমরা কিভাবে পড়াবো। তার পরিপ্রেক্ষিতে গতবার আমরা টেক্সট বইয়ের উপর খুব
খুব জোর দিয়েছি এবং টেক্সট বই খুব ভালো মতো পড়িয়েছি। টেক্সট বই পড়ানোর যে বিষয়টা, এই ফলাফলটা আমরা পেয়েছি বিভিন্ন পরীক্ষায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা পরীক্ষা দিয়েছে তারা আমাদের জিকে পড়ানোর খুব প্রশংসা করেছে এবং বলেছে যে এই জিকে কোর্সটা তাদের জন্য আসলেই পূর্ণাঙ্গ ছিল, কারণ আমরা আমাদের কোর্সকে মানে আমাদের পড়ানোর আউটলাইনটাকে পুরাপুরি বইয়ের আলোকে আমরা ভাগ করেছি। এবং এখানে যদি আমরা একটু দেখাই তাহলে আমরা দেখতে পাই যে প্রথম যে টপিকটা, এখানে আমরা বিষয়, টপিক এবং মন্তব্য সেকশন, এটা বাংলাদেশ নাকি আন্তর্জাতিক বিষয় এটা আলাদা করে দিয়েছি। এবং বিষয়টা আসলে মূলত কোন বিষয়ের সাথে রিলেটেড, মানে মৌলিক কোন বিষয়ের সাথে রিলেটেড, বা বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট পড়তে গেলে, যেমন জাহাঙ্গীরনগরে সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন হয়, তখন সেখানে আসলে কোন বিষয়ের সাথে এটা মেলে সেটা বুঝিয়ে দিয়েছি। সেক্ষেত্রে এখানে বিষয়ে প্রথমে যে ভূগোল যে অংশটা আছে, নর্মালি এর বাইরেও কিন্তু আমাদের মৌলিক ক্লাস হবে এবং মৌলিক ভূগোলের ক্লাস আতিক নেবে এবং আমিও নেব, যেটা আমাদের প্রয়োজন অনুসারে আর কি মিলবে। আমি একটু পরে আতিককেও ডেকে নেব এবং সে তার ব্যাপারে বলবে। তো এই ভূগোল যেটা, সেটা মূলত হচ্ছে বাংলাদেশ বিষয়ের ভূগোল। তার মানে এখানে বাংলাদেশের পরিচয়, মানচিত্র, সীমান্ত পরিচয়, প্রশাসনিক ইউনিট ও নানা ভৌগোলিক উপনাম আমরা দেখিয়ে দেবো। তার মানে বাংলাদেশের একদম মানচিত্র ধরে যারা আমাদের ক্লাস করেছে বিগত বছরের ছাত্রছাত্রীরা, বা আমাদের যে ফ্রি ক্লাসগুলো অনলাইনে অ্যাভেলেবল আছে, আমার ইউটিউব চ্যানেল বা স্কুল অফ এক্সেলেন্সের ইউটিউব চ্যানেল অ্যাভেলেবল আছে, ওখানে ঢুকলে দেখা যায় যে আমরা মানচিত্র ধরে ধরে পড়িয়ে দিই এবং বাংলাদেশের পরিচয়, মানচিত্র, সীমান্ত পরিচয়, এই ব্যাপারগুলো মানচিত্রে দেখিয়ে আমরা বিস্তারিত বলে থাকি। এরপর ভূগোলের সেকেন্ড যে ক্লাসটা, সেটা হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি, নদ নদী, সমুদ্র সীমা, সমুদ্র, জলবায়ু, দুর্যোগ। আমরা ভূপ্রকৃতির পাশাপাশি মানে পাহাড় পর্বত বিশ্লেষণ তো বটেই, তার সাথে নদ নদীগুলো একদম কোন দিক দিয়ে বাংলাদেশে ঢুকছে, কিভাবে সামনে আগাচ্ছে, নদীগুলো থেকে কিভাবে শাখাগুলো বেরোচ্ছে এবং অন্য কোন নদী থেকে উপনদী হয়ে এই নদীতে পানি দিচ্ছে, এই ব্যাপারগুলো একদম বিস্তারিত আমাদের মানচিত্রে দেখিয়ে দিই। আশা করছি যে স্ক্রিনের মানচিত্র তোমাদের মনের মধ্যে গেঁথে দিতে পারবো। এরপর ভূগোলের তৃতীয় ক্লাসে আমরা আন্তর্জাতিক মানচিত্র শুরু করি এবং আমাদের বেসিক যে ক্লাসটা, মানচিত্র আসলে কিভাবে বুঝতে হয়, যে ক্লাসটা আসলে হয়তোবা স্ক্রিনে করতে খুব বেশি ভালো লাগে না, কিন্তু এইটার উপযোগিতা যারা এবার ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্লেস করেছে প্রত্যেকেই বলেছে যে মানচিত্রের ক্লাসগুলোতে তারা আসলে ঠিক কতটুকু উপকৃত হয়েছে। এবং সাধারণ জ্ঞান বোঝার জন্য এই ক্লাসগুলোর আসলে কোনো বিকল্প নেই। প্রথমেই ভূগোলের যে বেসিক ক্লাসগুলো দেখা যাচ্ছে, সেই ক্লাসে আমরা পৃথিবীর গঠন থেকে বোঝানো থেকে শুরু করে একদম পৃথিবীর আবর্তন বা পৃথিবীর গতিকে বোঝানো থেকে শুরু করে একদম এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, প্রত্যেকটা মহাদেশ মহাসাগরগুলো আলাদা আলাদা করে দেখিয়ে দেব। এরপর ইতিহাস পোর্শনে আমরা প্রাচীন বাংলার ইতিহাস থেকে শুরু করব, যেটা বাংলাদেশ বিষয়। তারপরে থাকছে বাংলাদেশের ইতিহাস। এরপরে ইতিহাসে থাকছে পৃথিবীর প্রাচীন সভ্যতার ইতিহাস, বিভিন্ন বিপ্লব, যুদ্ধ এবং ইতিহাসের আরো আন্তর্জাতিক পোর্শন যেটা প্রথম বিশ্বযুদ্ধ, জাতিপুঞ্জ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতিসংঘ। বোঝানোর সুবিধার জন্য একটু বলে নিই, এখানে যে আইআরটা লেখা হয়েছে, এই আইআর হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস। আমরা জানি জাহাঙ্গীরনগরে ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে প্রশ্ন আসবে, এরকম একটা কথা স্টুডেন্টদেরকে বলা হয়। এবং তোমরা মানে যারা আজকে ক্যামেরার ওই পাশে বিভিন্ন স্ক্রিনে আমার চেহারাটা দেখছো, এই বোর্ডটা দেখছো, তারা আসলে খুব কনফিউজড হয়ে যাও এবং ভাবো যে আসলে তাইলে ভাই আইআর এর কি পড়বো, বা স্যার এখন আইআর এর কি পড়বো, মানে তারা টেনশনে পড়ে যাও। অনেক বই কেনো, বাজারে যে বইগুলো আছে সেখানে আইআর এর আসলে আলাদা করে কিছু খুঁজে পাও না, তখন আরো কনফিউজড হয়ে যাও যে তাইলে ভাইয়া কি করলাম, কি বিপদে পড়তে যাচ্ছি। সেক্ষেত্রে দেখো আইআর বলতে কি আসলে, এই যে তোমরা যে এই যে পৃথিবীর প্রাচীন সভ্যতার ইতিহাস, এই যে প্রথম বিশ্বযুদ্ধ, জাতিপুঞ্জ যে তোমরা পড়বা, এইটাও বেসিক্যালি আইআর এর মানে আলোচনার বিষয়। তার সাথে এই যে বিশ্বের নানা চুক্তি, বিরোধপূর্ণ অঞ্চল এবং বিরোধের ইতিবৃত্তের যে বিষয়টা, এইটা দিয়ে পুরো পৃথিবীর জিওপলিটিক্সটাকে আমি একদম খুব সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করব। এই ক্লাসটা করার পরে তোমরা জানবা যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ মানে কেন অপরিহার্য, কেন এটা হইতে হয়, এবং মানে আনুষঙ্গিক সকল কিছু আমি চেষ্টা করবো তোমাদের সামনে ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবং আরেকটা বিষয় তোমরা হয়তো মনে করতে পারো যে তাহলে সাম্প্রতিকের বিষয়টা কি হবে, বলে রাখছি আমাদের ক্লাসের মধ্যে এই সাম্প্রতিকের ক্লাস যদিও 13 নম্বরে আছে, কিন্তু তোমাদের ক্লাস শুরু হওয়ার পরে যদি এর মাঝে যে কোনো সময় মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে তোমাদের ওই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা মানে দাগ দিয়ে তোমাদের পড়ার উপযোগী করে তারপরে তোমাদের কাছে পিডিএফ সেন্ড করে দিই। এই বিষয়টা হচ্ছে যে তোমরা যারা সাম্প্রতিকের প্রস্তুতি একই সাথে সিমালটেনিয়াসলি চালিয়ে নিতে চাও, তাদের জন্য এটা খুবই 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 উপযোগী হবে। আরেকটা ব্যাপার, আমি একটু আমার সাথে ডেকে নেব আমাদের আতিককে এবং একই সাথে আবিদ শাহরিয়ারকে। আমি তাদের দুজনকে ডেকে নেব, তোমরা যদি একটু এখানে আসো, আতিক এবং আবিদ। আসলে দুটো ব্যাপার এখানে থাকে, দুটো বিষয় এখানে থাকে এবং এই দুটো বিষয় আসলে আমরা এই দুটো বিষয় আমরা আসলে একটু বলি। এই যে এখানে পৌরনীতি, সুশাসন আছে, অর্থনীতি আছে। অর্থনীতি এখানে 3টা ক্লাস। আমি একটু বলে দিই, আতিক তুমি গতবার অর্থনীতির কয়টা ক্লাস নিয়েছো মোট?
অর্থনীতিতে আমাদের এখানে যে ক্লাস সংখ্যা দেওয়া থাকে তার চেয়ে বেশি আমরা ক্লাস নিই যে কোনো কোর্সেরই, এবং অর্থনীতি কয়টা ক্লাস নিই আমরা সর্বনিম্ন, তোমরা যারা ক্লাস করেছো দেখেছো, সর্বনিম্ন 10টা ক্লাস নিয়েছি শুধুমাত্র অর্থনীতির উপর। এবং আতিকের এই কথার সাথে আমি জাস্ট বলে দিই, এই যে 3টা অর্থনীতি ক্লাস যেখানে আছে, এই 3টা অর্থনীতি ক্লাস আমি নেব, এবং এই 3টা অর্থনীতি ক্লাসে আমি অর্থনীতির এই যে মৌলিক ধারণা, চাহিদা যোগান, এগুলোর পাশাপাশি বিশ্ব অর্থনীতি, অর্থনীতির নতুন যে ধারণাগুলো আছে এই বিষয়গুলো ক্লিয়ার করব। আর আতিক যেটা করবে, একেবারে তোমাদের অর্থনীতি বই ধরে ধরে সে তোমাদের অর্থনীতির প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বিশ্লেষণ তোমাদের সামনে হাজির করবে। তার মানে তোমরা একই সাথে অর্থনীতির নতুন থিওরি, বা যেটা আমরা আগে ডি ইউনিটের জন্য যেভাবে পড়তাম ওই স্টাইলে যেমন তোমরা জানতে পারছো, একই সাথে তোমাদের সামনে একেবারে এইচএসসি সিলেবাস অনুযায়ী অর্থনীতিটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। মাদ্রাসার ছাত্রদের অনেকেরই অর্থনীতি থাকে না, অনেকেরই পৌরনীতি থাকে, অর্থনীতি থাকে না, অনেকেরই অর্থনীতি থাকে, পৌরনীতি থাকে না। ভাই তোমরা প্রশ্ন করে করে মাথা নষ্ট করে ফেলো প্রত্যেক বছর। আতিক তুমিও মনে হয় প্রশ্ন পাও এই ধরনের প্রশ্ন, যেটা আসলে ভাইয়া বা স্যার কি করব, এবং আমি তুমিও জানো যে ব্যাপারগুলো থাকে সব সময়। তো সেক্ষেত্রে আমরা অর্থনীতির কোর্স আউটলাইনটা এখানে যেটা, এই কোর্স আউটলাইনে ভাইয়া মাত্র 3টা অর্থনীতি ক্লাস, এটা মনে করার দরকার নেই। যদিও 3টা অর্থনীতি ক্লাসও নেয় কম না, কিন্তু আমরা এর পাশাপাশি আরো প্রায় 10টা ক্লাস থাকবে যেটা তোমাদের মৌলিক ক্লাস হিসেবে তোমরা পাচ্ছ। তাহলে অর্থনীতির প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা মোটামুটি মোট এখানে মিনিমাম 10টা তোমরা অর্থনীতির ক্লাসই পাবে। এছাড়া এইখানে যে সমাজ বিজ্ঞানের আলোচনা থাকছে, সমাজ বিজ্ঞানে যে বাংলাদেশের জনসংখ্যা, নৃতাত্ত্বিক সূচক, প্রত্নতত্ত্ব, পরিবহন, যোগাযোগ, এছাড়া এর সাথে সমাজ বিজ্ঞানের কোল্যাব করার জন্য আবিদ থাকবে। আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানেরই ছাত্র, এবং আবিদ আমার মনে হয় যে এবার আমরা সমাজ বিজ্ঞানে আরো 2টো ক্লাস দেব, যেটা সমাজ বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, বা অনেকগুলো এই যে সমাজ বিজ্ঞানের নানা সোশ্যাল ডিসকোর্সের বিভিন্ন রকম ব্যাপার থাকে, তারপরে যে পারিবারিক সম্পর্কের ব্যাপার থাকে, তাই না? মোট কথা এই যে তথ্যগুলো বিশ্লেষণ করে বোঝানোর জন্য আবিদ মোটামুটি থাকবে। কি আবিদ? আমার মনে হয় যে আবিদ যদি সমাজবিজ্ঞানের এই বিষয়টা, আবিদ তুমি যদি ওদেরকে ঠিক মতো, অলরেডি তুমি আমাদের একাডেমিক্সে দেখাচ্ছ আর কি বিষয়টা, তো সেক্ষেত্রে আমরা দেখেছি এবার সমাজবিজ্ঞানে গুচ্ছে প্রচুর প্রশ্ন এসেছে। মোটামুটি কয়টার মতো প্রশ্ন এসেছে আবিদ সমাজবিজ্ঞান থেকে? অ্যানালাইসিস করলে দেখা যাবে প্রায় 5টা থেকে 6টার মতো প্রশ্ন আসছে সমাজবিজ্ঞান থেকে। এবং এটা কিন্তু শুধুমাত্র এই বছরেই না, এটা কোনো একটা সাডেন বা অ্যাক্সিডেন্টাল ব্যাপার না। গত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে আমরা দেখব যে সমাজবিজ্ঞান থেকে কিন্তু একটা বৃহৎ অংশের প্রশ্ন এসেছে। এবং সমাজবিজ্ঞানের যে বিষয়গুলো, এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলা তুমি সমাজবিজ্ঞান না পড়লে পারবাই না। যেরকম এইবার একটা ব্যাপার ছিল যে সামাজিক উন্নয়ন কোনটার মাধ্যমে হবে, এটা কিন্তু এক একজন এক এক মতবাদ এখানে দিতে পারো, কিন্তু অবজেক্টিভ যে ব্যাপারটা, উত্তর তো সবসময় একটাই হবে। একটা উত্তর যেটা হবে সেটা তুমি সমাজবিজ্ঞান না পড়লে কিন্তু কখনোই দিতে পারবে না। এবং আরেকটা ব্যাপার আমি আবিদের সাথে যোগ করতে চাই এখানে, আতিক তুমিও জানো যে আমরা যখন প্রশ্ন সমাধান করি ওই সময় আমি দেখেছি যে প্রশ্নটাই আমাদের কাছে মনে হচ্ছে অপরিচিত বা আমরা ঠিক দেখি নাই, আসলে সেই প্রশ্নটাই কিন্তু সমাজবিজ্ঞান রিলেটেড ছিল। কাজেই সমাজবিজ্ঞান আসলে খুবই জরুরি, এবং এইটার আসলে প্রয়োজনীয়তা হয়তো অনেকে উপলব্ধি করে না, কিন্তু পরীক্ষার হলে বসে ঠিকই টের পায় যে আসলে জিনিসটা কি বা আসলে বিষয়টা কি। এবং এই যে 19 নম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস রাখা হয়েছে, এটা জাস্ট একটা সৌজন্য। আমি বলেছি যে মানে এটা জাস্ট দেখানোর জন্য আমি বলেছি যখনই 1 থেকে 10 তারিখের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টা ক্লিয়ার করা হবে। এরপর আমরা দেখছি যে বাংলাদেশের শিক্ষা, জাতীয় বিষয়াবলী, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যক্তিত্ব পুরস্কার, খেলাধুলা, বাংলাদেশ প্রসঙ্গে, এগুলো মূলত এই যে সাংবাদিকতার ক্ষেত্রে যেটা পৃথিবীর শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সংবাদপত্র, সংবাদ মাধ্যম, খেলাধুলা। আচ্ছা আতিক, আইসিটি থেকে তুমি গতবার কয়টা ক্লাস নিয়েছিলে? আইসিটি থেকে আমরা প্রত্যেকটা মৌলিক জিকের মতোই প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা করে ক্লাস নিয়েছি, অর্থাৎ আইসিটির উপরেই আমরা 5 থেকে 6টা ক্লাস নিয়েছি, যেইগুলা গত বছরের সংক্ষিপ্ত সিলেবাসে ছিল। এবং যেহেতু আমাদের আলোচনাতে দেখছি কয়েকটা বিষয় আসছে যেগুলা মৌলিক জিকে রিলেটেড, আমি একটা কথা এখানে অ্যাড করতে চাই যে এবার অনেকে ধারণা নিতে পারো যে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হলো 2023-24 সেশনে, সেখানে মৌলিক জিকে থেকে কোশ্চেন ছিল না। তোমাদের মনে হতে পারে যে না, ঢাকা ইউনিভার্সিটি হয়তো আর কোশ্চেন করবে না। তবে একটা মজার তথ্য এখানে আছে যে এর আগের বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টা ইউনিটের পরীক্ষা হতো, মানবিকের শিক্ষার্থীরা পরীক্ষা দিত, একটা বি ইউনিট, অন্যটা ডি ইউনিট। অবশ্যই তো বি ইউনিটের কোশ্চেন সাধারণত করতো কলা অনুষদ, এবং ডি ইউনিটের কোশ্চেন করতো সামাজিক বিজ্ঞান অনুষদ। তবে এখন যখন ইউনিট 2টা মার্জ করা হয়েছে, তখন কিভাবে কোশ্চেন করা হয়, কলা অনুষদ করে নাকি সামাজিক বিজ্ঞান অনুষদ? এবারের কোশ্চেন করেছিল সামাজিক বিজ্ঞান অনুষদ, যেই কারণে তারা ডি ইউনিটের স্ট্যান্ডার্ডে কোশ্চেন করেছে, ডি ইউনিটের মৌলিক জিকে আসতো না, ওরাও দেয়নি। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসের ভাইবা হয়েছে, এবং তোমরা যারা দেখেছো তোমাদের বড় ভাই বড় আপুরা চান্স পেয়েছে, তাদের ভাইবা কিন্তু কলা অনুষদ নেয়নি,
কাজের ভাইবা নিয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদ। তাহলে সকালবেলা আমরা কনফিউজ হয়ে গেছিলাম। হ্যাঁ, আমরা প্রথমে কলা ভবনের সামনে যে দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকার পরে হঠাৎ করে আমাদের মনে হলো কি ব্যাপার, লোকজন নাই, তাহলে কোথায় হচ্ছে? পরে আমরা সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে। এবার তোমাদের পরীক্ষা যদি কলা অনুষদ নেয় তাহলে আবারও কিন্তু মৌলিক জিকের যে কোশ্চেন সেইগুলা প্রচুর আকারে আসবে। আবার যদি সামাজিক বিজ্ঞান অনুষদ নেয় তাহলে মৌলিক জিকে বাদ দিয়ে তারা আবার ডি ইউনিটের স্ট্যান্ডার্ডে কোশ্চেন করবে। তো এবছর এই সমস্যাটা বেসিক্যালি হয়েছে আতিক, যেহেতু অনুষদের নাম হয়েছে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, এই কারণে আমার মনে হয় যে বাই রোটেশন প্রশ্ন হতে পারে। আবার বলাও যায় না যে এবার সামাজিক বিজ্ঞান করেছে বলে যে পরে কলা করবে, নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজে এমন হতে পারে যে পরপর 3 বছর হয়তো সমাজ বিজ্ঞান অনুষদই করছে, আবার এমন হতে পারে এরপরে 2 বছর হয়তো কলা অনুষদই। ইউ হ্যাভ টু রেডি ফর এনকাউন্টার। হ্যাঁ, ওকে। তো এখানে আইসিটির যে একটা ক্লাসের কথা বলা হয়েছে, এর মানে কিন্তু এই না যে আইসিটির একটা ক্লাস হচ্ছে। আইসিটি এবার আতিক এবং আবিদ মিলে আইসিটির একটা মানে খুবই সময় উপযোগী এবং খুব জরুরি স্টুডেন্টদের জন্য, মানে স্টুডেন্টদের তোমাদের চাহিদা অনুযায়ী তারা একটা চমৎকার কোর্স আউটলাইন রেডি করবে আইসিটির জন্য। এবং আইসিটি থেকে তোমরা মৌলিক বিষয়ের মানে তোমাদের একেবারে বই, এইচএসসি যে বই, সেই বই অনুযায়ী তোমরা আইসিটির ক্লাস পাবে। এবং আশা করছি যে এরপরে জাহাঙ্গীরনগরের জন্য আইসিটি, তারপরে তোমরা যেগুলো বলো মানে স্টুডেন্টরা যেগুলো বলে ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা আইসিটি কি পড়বো, এটার জন্য ভাই এখানে তো আইসিটির 25 নাম্বার থাকে, ভাই বুঝছে তো প্রচুর আইসিটি থাকবে। কোনো আইসিটি বাদ যাবে না ভাই, সকল আইসিটি আতিক এবং আবিদ মিলে শেষ করে দেবো, আমরা বাঁচতে দেবো না এটা। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখছি যে এই যে গেরিলা গোয়েন্দা, এগুলো কিন্তু আইআর এর রিলেটেড ব্যাপার আর কি অনেকটা। হ্যাঁ, তো এরপরে সাম্প্রতিকের একদম শেষে, সাম্প্রতিকের একেবারে মানে পুরো সাম্প্রতিকের একটা স্পেশাল ক্লাস হবে, বাংলাদেশের একটা এবং আন্তর্জাতিকের একটা। এরপরে সুপার শর্ট সাজেশন থাকবে, যেটা ভর্তি পরীক্ষা সিলেবাস ও ইউনিট অনুযায়ী আমরা বলেছি। এই সুপার শর্ট গুলো আসলে কি? আতিক, তুমি গতবারে সুপার শর্ট দেখেছিলে কিনা? সুপার শর্ট ক্লাস আমি যেহেতু নিইনি এবং যেই ক্লাসগুলো আপনার মাধ্যমে হয়েছে আমি মনে করি যে এটা আপনারা এক্সপ্লেইন করার। আচ্ছা, দেখো এই সুপার শর্ট বা ওয়ান শট তোমাদের দুজনের জন্য একটু বলি। সুপার শট বা ওয়ান শটের বিষয়টা হচ্ছে, দেখো অন্য সবাই ওয়ান শট বলে, বাংলা ইংরেজি যারা আছে, কারণ তারা আসলে এটা ওয়ান শট বললেও জিকের ক্লাসটা হচ্ছে সুপার, এই জন্য জিকের ক্লাসের নাম হচ্ছে সুপার শট। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এখানে আমরা দেখো বলা হচ্ছে ওয়ান শট ক্লাস, মানে আমরা যেটা সুপার শট ক্লাস বলছি বেসড অন ঢাকা ইউনিভার্সিটি 1, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন আমরা বিশ্লেষণ করবো 3 জন বসে, এবং বিশ্লেষণ করে সেই অনুযায়ী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে আসার মতো প্রশ্নগুলো নিয়ে সেগুলোর সমাধান করবো এমসিকিউ লাইভে স্টুডেন্টদের সাথে হেল্প নিয়ে। তার মানে এর মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার উপযোগী প্রশ্নগুলোকে বিশ্লেষণ করব, সেইগুলোর রিলেটেড তথ্যগুলো স্টুডেন্টদেরকে জানাবো, এবং এই কাজগুলো আমরা 3 জন মিলেই করব। হ্যাঁ, মানে মোটামুটি আমি তো সুপারভাইজ করব এবং আতিক এবং আবিদ তাদের মৌলিক জিকের উপর তাদের যে দখলবাজি দক্ষতা সেটা দিয়ে আমাকে অ্যাসিস্ট করবে। হ্যাঁ, পুরোপুরি ব্যাপারটা এভাবে করবে। এভাবে মোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য থাকবে মোট 3টা ওয়ান শট, মানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যই খ ইউনিটের জন্য 3টা ওয়ান শট থাকছে, যেগুলোকে আমরা তো সুপার শট বলছি। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য থাকছে 2টো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য থাকছে 1টা, জিএসটি বা গুচ্ছের জন্য থাকছে 1টা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য থাকছে 2টো, এবং বিইউপির জন্য মানে 2টা আলাদা আলাদা ইউনিটের জন্য থাকছে 2টো সুপার শট ক্লাস জিকে। এবং এর মধ্য দিয়ে একদম পরীক্ষার আগ পর্যন্ত, তার মানে আমরা কোর্স শুরু করার আমাদের নির্ধারিত সময় আছে, কিন্তু বলছি যে কোর্স শেষ করার আমাদের কোনো নির্ধারিত সময় নেই। যতদিন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না হবে, যতদিন পর্যন্ত বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা ছাত্রকে আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে না দিতে পারবো, ঠিক আছে, মানে ভর্তি পরীক্ষার হল পর্যন্ত পৌঁছে দিতে না পারবো আর কি, হ্যাঁ, ততদিন পর্যন্ত আমাদের ক্লাস শেষ হবে না। তারপরে যখন ভর্তি পরীক্ষা শেষ হবে তখনই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, এটাই হচ্ছে কথা। তো এই ছিল মোটামুটি সাধারণ জ্ঞানের কোর্স আউটলাইন। আতিক বা আবিদ, তোমরা কিছু যোগ করতে চাও কিনা বা স্টুডেন্টদের জন্য তোমরা কিছু বলতে চাও কিনা? আমি সর্বশেষ একটা কথা বলতে চাই যে আমাদের যে কোর্স আউটলাইন থাকে এখানে বিষয়টা এমন না যে আমরা ক্লাস নিই স্ক্রিনের ওপর থেকে তোমরা জাস্ট ক্লাস দেখো, বিষয়টা এমন না। এখানে কিন্তু মিউচুয়াল যে কমিউনিকেশন সেটার ব্যবস্থা আছে। তো আমরা বিগত সেশনগুলোতে দেখেছি যে স্টুডেন্টরা অনেক সময় আমাদেরকে রিকোয়েস্ট করে বা বলে যে স্যার এই বিষয়ে একটা ক্লাস এক্সট্রা দিলে সুবিধা হতো, বা এই বিষয়টা ডাউট সলভ ক্লাস দিতে ভালো হতো, বা এখানে একটা সলভ ভিডিও দিলে ভালো হতো। তো আমরা কিন্তু এই ভিডিওগুলো বা এই ক্লাসগুলো পরবর্তীতে অ্যাড করেছি বিগত বছর। ভেরি গুড আতিক, তুমি একটা চমৎকার পয়েন্ট আসলে বলেছো, এটা একটা চমৎকার পয়েন্ট। তার মানে আমরা অন্যদের ফেসবুকে নর্মালি লাইভ যে ক্লাসগুলো হয় সেখানে আসলে শিক্ষকদেরকে সরাসরি বা মেন্টরদেরকে সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। আমাদেরকে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারো এবং তোমাদের চাওয়া, তোমাদের প্রয়োজনটা তোমরা জানাতে পারো। আর আমাদের কাছে কি প্রয়োজন জানিয়েছে এবং আমাদেরকে সেই প্রয়োজন উপলব্ধি করাতে পেরেছে, কিন্তু আমরা সেই প্রয়োজন অনুযায়ী
সার্ভ করি নাই, এমন ব্যাপার আসলে স্কুল অফ এক্সিলেন্সে কখনো হয়নি। তাহলে দুটো পয়েন্ট থাকছে, একটা হচ্ছে আমাদেরকে প্রয়োজনের কথা বলতে হবে, এবং সেকেন্ড হচ্ছে সেই প্রয়োজনটা আমাদেরকে উপলব্ধি করতে হবে বা আমাদের মনে করতে হবে যে এটা তোমাদের জন্য জরুরি, তারপরই তোমরা সেটা পেয়ে যাবে। আমরা প্রথমে 6টা প্রশ্ন বিশ্লেষণ ক্লাস রাখবো। প্রশ্ন বিশ্লেষণ ক্লাস প্রয়োজন কিনা সেটা আমাদের এবারে শিক্ষার্থী তার অনুভূতিও নেব। এরপরে নির্ধারিত টপিক অনুযায়ী ক্লাস থাকবে আমাদের 23টা ক্লাসের মধ্যে আমরা কোঅর্ডিনেট করে লিখিতর জন্য ক্লাস রেখেছি 10টা। লিখিত ক্লাস 7টা থাকবে গদ্য পদ্যের উপরে, নাটক উপন্যাস গদ্য পদ্যের 7টা, আর ব্যাকরণের অন্যান্য টপিকের উপরে লিখিত ক্লাস থাকবে 3টা। মোট 10টা লিখিত ক্লাস আর 23টা টপিক অনুযায়ী ক্লাস, প্রশ্ন বিশ্লেষণ ক্লাস 6টা, এবং সবার শেষে যেটাকে সাকিব স্যার বললেন সুপার শট, আমাদের জন্য এটা থাকবে এক্সিলেন্ট শট, বাংলার জন্য এটা থাকবে এক্সিলেন্ট শট। আসসালামু আলাইকুম। তো আমাকে তোমরা ম্যাথে এবং ম্যাথেই পাবা, ম্যাথ এবং আইকিউর জন্য পাবা। তো যখন আমাকে পাবা তখন আমি প্রত্যেকটা ক্লাসে একটা কথাই বলবো, এখানেই আমি তোমাদের ক্লাস নিয়েছি অনেকদিন, মানে তোমরা যারা দেখবা আমি ক্লাস নিব, এবং একটা কথাই আমি বলবো, ম্যাথ কখনো কঠিন হয় না। তোমরা অধিকাংশ এখানে, অধিকাংশ না, তোমরা সবাই জাহাঙ্গীরনগরে বি ইউনিটের জন্য, চট্টগ্রামে ডি ইউনিট এবং রাজশাহী ইউনিভার্সিটির জন্য যে ম্যাথ এবং আইকিউটা দরকার হয়, তো এখানে যে ম্যাথ এবং আইকিউ দরকার হয় তোমরা সব চেঞ্জ হয়ে গেছে এটা। ওকে, তো যারা আর্টস থেকে আসছে তোমরা হয়তো ভাবতে পারো যে আর্টস থেকে আসছে, অনেকদিন ম্যাথ করি নাই বা ম্যাথে আমাদের প্রবলেম হতে পারে। তো আমি তোমাদের এতটুকু এনশিওর করতে পারবো যে তোমরা যখন ম্যাথগুলো করবা, তোমাদের কিচ্ছু না জানো, একদম জিরো ম্যাথে থাকো, কিচ্ছু না জানো, জাস্ট ক্লাসগুলো করলে আশা করি তোমরা 80 থেকে 90% মোটামুটি তোমরা পাবাই। তো আমি এটার জন্য বলতে পারি যে আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে আমার এখানে, এখন ঢাকা ইউনিভার্সিটি ইংলিশে ভর্তি হয়েছে। তো আমি ওকে ডাকতে চাই, যে আজকে দেখা হয়েছে ওর সাথে আমার, ও আমাকে বললো যে স্যার আপনি যে ম্যাথ গুলো করাইছেন, 6টা লেকচার ছিল আমার গত বেচে 6টা লেকচার ছিল ম্যাথের জন্য, এখানে 20টা থেকে 18টা কমন আসছে। আমি নিজেও অনেকটা অবাক, যদিও আমি কোশ্চেন গুলো আগে দেখছিলাম বা শুনছিলাম স্টুডেন্টের কাছ থেকে। তো আমি তো তাকে ডাকতে চাই, আসো। আসসালামু আলাইকুম। তুমি বলো বাকিটা। তো আমরা মানবিকের শিক্ষার্থীরা গত বছর ক্লাস করছিলাম, হ্যাঁ, তোমার এক্সপেরিয়েন্স কেমন ছিল বা তুমি কি বুঝতেছিলে না বুঝতেছিলে তুমি একটু বলো। আমরা মানবিকের শিক্ষার্থীরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে 20 মার্কের ম্যাথ থাকে, এটা নিয়ে একটা ভয় এবং ভীতি কাজ করে আমাদের মাঝে, তো আমার মাঝেও ছিল। তো সে কোনো কোর্সে ভর্তি না হয়ে দেখলাম যে স্কুল অফ এক্সিলেন্সেই 6টা গণিত ক্লাস আছে, তো ভাবলাম নাই মামার চেয়ে কানা মামাই ভালো, 6টা ক্লাস করে যাই, কমন পাইলে পাবো, না পাইলে নাই। তো স্যার যখন ক্লাস নিচ্ছিলেন তখন বলছিল যে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা এমন যে তারা বিগত সালে যে প্রশ্নটা করে ওই আঙ্গিকে হুবহু তুলে দেয়। তো আমরাও তার কথা বিশ্বাস করি এবং 6টা ক্লাস আমি করেছিলাম, এবং সত্যি বলতে কি আমি নিজেও বিশ্বাস করতাম না যে তারা কতটা অভিজ্ঞ, যে পরীক্ষার হলে গিয়ে আমি বুঝেছি যে আসলেও তারা অভিজ্ঞ। 20টা প্রশ্নের মধ্যে প্রায় 18টি প্রশ্নই আমি কমন পেয়েছিলাম, এবং আমি 19টি প্রশ্ন দাগিয়েছিলাম, একটি ভুল গিয়েছিল, এবং মার্কস ছিল আমার 17.80 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি কিন্তু 3 বছর কোনো ম্যাথ করিনি, শুধুমাত্র 6টা ক্লাস করেছিলাম, এবং আমি খাতাতেও নোট করিনি, স্যাররা পিডিএফ দিয়ে দিত, এবং পিডিএফ এর ওই অঙ্কগুলো আমি বলতে গেলে মুখস্থই করে গিয়েছিলাম। এবং স্যার একটা টেকনিকও শিখিয়ে দিয়েছিল ওই অঙ্কের, যে একটা বাড়ালে আর কমালে, যদি 25 থাকে 20% উত্তর দিবা, যদি 20 থাকে 25% উত্তর দিবা। তো এই অঙ্কটা হুবহু চলে আসছিল, এবং প্রশ্নে ছিল 20%, আমি 25% উত্তর দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ সঠিক হয়েছিল। তো দেখো তোমাদের জাহাঙ্গীরনগরের 20 মার্কের জন্য তোমাদের গণিতের জাহাজ হতে হবে না, তোমরা জাস্ট 6টা-7টা ক্লাস হবে, এখানে কোশ্চেন বিশ্লেষণ হবে, তোমরা এগুলা করবা, এবং পারলে তোমরা মুখস্থ করে নিবা যে কি কোন টপিকে কোন অঙ্কগুলো করাচ্ছে, বা আমাদের যে লগারিদমের অঙ্কগুলো ছিল হুবহু এখান থেকে কমন পেয়েছিলাম আমরা। তো আলহামদুলিল্লাহ আমি যেমন কমন পেয়েছি, ভালো একটি পজিশন করেছি, তোমরাও আশা করি আমাদের স্কুল অফ এক্সিলেন্সের ম্যাথ কোর্সে থাকলে অবশ্যই পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আরেকটু বাড়াইতে চাই যে ম্যাথে তোমাদের যেগুলো থাকবে, ম্যাথে তোমাদের যেগুলো আমি তোমাদের পড়াবো, হয়তো তোমার একটা স্লাইডে বা 6টা লেকচার হয়তো 180 থেকে 190টা কোশ্চেন থাকতে পারে, যেটা আমি তোমাদের বিশ্লেষণ করব। একটা কোশ্চেন বিশ্লেষণ করলে আরো 10টা কোশ্চেনের অ্যানসার তোমরা বুঝতে পারবা, বা 10টা কোশ্চেনের অ্যানসার তোমরা করতে পারবে, এতটুকু তোমাদের আমি এনশিওর করতে পারি। তো যারা আর্টস থেকে মানবিক থেকে যারা তোমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ইভেন রাজশাহী ইউনিভার্সিটি তোমার পরীক্ষা দিবা, আমি বলবো তোমাদের ম্যাথ নিয়ে কোনো ভয়ের কারণ নেই। আমি যতদিন আমি বেঁচে থাকা অবস্থায় তোমাদের যতদিন ক্লাস নিব, ম্যাথ নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই। আমি তোমাদের ক্লাসে একটা কথা প্রত্যেকদিনই বলবো যে ম্যাথ কখনো কঠিন হয় না, এবং তোমরা কেউ ম্যাথে ভয় পাবা না, ঠিক আছে? আচ্ছা শেষ করি আমি তাহলে।
আচ্ছা তাহলে দেখা হবে তোমাদের সাথে ক্লাসে। ও আইকিউ আছে না? আচ্ছা এখানে আইকিউ আমাদের দুইটা ক্লাস, তো দুইটা ক্লাস থাকলো, দুইটা লেকচার থাকলে হয়তো আমাদের ক্লাসটা আরো বাড়াইতে পারি আমরা এখানে। তো আইকিউ যেসব ইউনিভার্সিটি আমাদের আইকিউ আছে সেই সব জায়গাতেও আমার আইকিউ এমন ভাবে শিখবো। এবং এই আইকিউটা আসলে তোমাদের অনার্স শেষ করার পরে তোমরা তো এখন অনার্সের জন্য প্রিপারেশন নিবা, অনার্সের ভর্তি পরীক্ষার জন্য, এবং যখন তোমরা অনার্স শেষ করবা তখন এই আইকিউ গুলা যেটা শিখে যাওয়া তোমরা, যেটা তোমাদের মাথার মধ্যে সেট হয়ে যাবে, তখনও তোমরা এগুলো কাজে লাগাতে পারবা। কারণ যখন তোমরা জবে যাবা, জব সেক্টরের জন্য কিন্তু তোমাদের আইকিউ দরকার হবে, তোমাদের ম্যাথের দরকার হবে। এখনকার ম্যাথ, এখনকার আইকিউ তখনকার তোমাদের খুবই দরকার হবে ইনশাল্লাহ। তো একদম তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। তোমরা সবাই ভালো থাকো। আচ্ছা এখন আমাদের যে ক্লাসগুলো হবে, ক্লাসগুলোর ডিউরেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলা, ইংলিশ এবং জিকে সবগুলো ক্লাসের সময় দেওয়া আছে কিন্তু এখানে 2 ঘন্টা। কিন্তু যখন আমাদের প্রয়োজন তখন কিন্তু এই 2 ঘন্টার অতিরিক্ত সময়েও আমরা দেখেছি যে আমাদের ক্লাসগুলো গিয়েছে। ইংরেজির অনেক টপিক যেগুলো আমরা দেখেছি যে ক্লাস 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত গিয়েছে। আর এখানে ঠিক একইভাবে যে নাম্বার অফ ক্লাস রয়েছে, ইংলিশে 60, বাংলায় 50, জিকেতে 45 এবং আরো যে ক্লাসগুলো রয়েছে এগুলোও কিন্তু একদম ফিক্সড না। যখন আমাদের প্রয়োজন হবে, যদি আমাদের মেন্টররা মনে করেন যে ইংলিশে আমাদের আরো ক্লাস দরকার, বা ছাত্রছাত্রীদের কাছ থেকে যদি রিকোয়েস্ট আসে যে তাদের কোনো বিষয় ক্লিয়ার করার জন্য ক্লাস দরকার, তখন কিন্তু এই যে ক্লাসের সংখ্যা এটা কিন্তু বাড়বে, কিন্তু কখনোই ক্লাসের সংখ্যা কমিয়ে আনা হবে না। সুতরাং আমাদের প্রয়োজনীয়তাকে লক্ষ্য রেখে আমাদের মেন্টরগণ অবশ্যই যে ক্লাসের পরিমাণ সেটি বাড়াবেন, এবং ক্লাসের যে ডিউরেশন সেটিও কিন্তু 2 ঘন্টা। এটা শুধুমাত্র স্লাইডের খাতিরে রাখা হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রয়োজনের খাতিরে এটাকে বৃদ্ধি করা হয়েছে। তো মূলত এটাই আমাদের ক্লাসের ডিউরেশন এবং ক্লাসের সংখ্যা নিয়ে। এবার আমাদের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষাগুলো নিয়ে কথা বলার জন্য মিফতা আবার আসছে। আচ্ছা, অ্যাডমিশন টেস্টে প্রিপারেশনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করা। আর এর জন্য আমাদের স্কুল অফ এক্সিলেন্সে প্রত্যেকটি ক্লাসে বিভিন্ন ধরনের পরীক্ষার আয়োজন করা হয়েছে। যখন একটি ক্লাস শেষ হয়ে যাবে, পরবর্তী দিনে ক্লাস শুরু হওয়ার আগে সেই আগের ক্লাসের টপিকের ওপর ক্লাস টেস্ট হবে 15 মার্কসের, এবং টোটাল ক্লাস টেস্ট এখানে দেওয়া আছে 85টা। কিন্তু আসলে ক্লাস যতগুলো হবে, যেটা তালহা বলল যে ক্লাসের পরিমাণ যদি বাড়ে সেই সাথে পরীক্ষার পরিমাণও বাড়বে। একইভাবে আমরা ক্লাসে কতটুকু মনোযোগ ধরে রাখতে পেরেছি, কারণ অনেক সময় দেখা যায় ক্লাসে হয়তো মনোযোগ একটু বিচ্ছিন্ন হতেই পারে, কিন্তু ক্লাস শেষে যে কনসেন্ট্রেশন টেস্ট নেওয়া হয় 10 মার্কের, সেখানে ক্লাসে স্যার যা পড়াবেন সেখান থেকে প্রশ্ন হয়। সুতরাং সেই কনসেন্ট্রেশন টেস্টে তোমাকে ভালো নম্বর তুলতে তোমাকে ক্লাসে অবশ্যই মনোযোগী হতে হবে। এরপর আছে উইকলি টেস্ট। বাংলার একটা, ইংরেজির একটা এবং জিকের একটা, টোটাল 3টা ক্লাস হয়ে যাওয়ার পরে সেই 3টা ক্লাসের টপিকের ওপর হবে উইকলি টেস্ট। এবং উইকলি টেস্ট এখানে 25টা দেওয়া আছে, কিন্তু যদি আমাদের সময়টা বৃদ্ধি পায়, যে আরো ক্লাস বেশি হচ্ছে, তাহলে উইকলি টেস্টের পরিমাণও বাড়তে থাকবে। সাথে রয়েছে ইভ্যালুয়েশন টেস্ট 15টা। এখানে এমসিকিউ এবং রিটেন উভয় থাকবে, এবং ইনশাআল্লাহ স্কুল অফ এক্সিলেন্স সেই রিটেনের খুব সুন্দর একটা মূল্যায়ন করে দেবে তোমাদের। পেপার ফাইনাল থাকবে 8টা, 100 মার্কের এমসিকিউ এবং রিটেন, সেখানে 40 মার্কের রিটেন থাকে, এবং সেই রিটেনের মাধ্যমে তোমাদের লেখার হাত আরো দক্ষ হবে। আর সাবজেক্ট ফাইনাল রয়েছে 8টা, এখানেও এমসিকিউ এবং রিটেন থাকবে। আর ভার্সিটি বেসড মডেল টেস্ট, যেটা আমাদের ক্ষেত্রে খুবই উপকারী ছিল, বিশেষ করে ঢাবি পরীক্ষার আগে আমার যে 3টা মডেল টেস্ট হয়েছিল, এমসিকিউ এবং রিটেন, সেই মডেল টেস্টের আলোকেই আমরা মানে নিজেকে শেষ মুহূর্তে শানিত করার জন্য সেই ভার্সিটি বেসড মডেল টেস্ট খুবই জরুরি। তোমাদের অনলাইন কোর্সে যে অনুযায়ী ক্লাসটি হবে, যে প্রতি সপ্তাহে প্রায় 6টি ক্লাস হবে, তার মধ্যে ইংরেজি 2 দিন থাকবে, বাংলা 2 দিন থাকবে, এবং আমাদের জিকে ক্লাস 2 দিন থাকবে। এবং প্রতিটি ক্লাস শেষেই তোমরা জানো যে পরীক্ষার ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে তোমরা নিজেদেরকে খুব ভালোভাবে যাচাই করতে পারবে, এবং এই প্রতিটি ক্লাসের মাধ্যমেই তোমরা তোমাদের প্রস্তুতিকে আরো শানিত করতে পারবা। আচ্ছা, আমরা এই বছর আমাদের হলো যে বিশেষ ফিচার রেখেছি আর কি। আমাদের এই বছরে যে ক্লাসটা হবে সেটা হলো যে আমাদের ওয়েব অ্যাপে হবে। তো এখানে তোমরা দেখতে পারতেছো আমাদের একটা ওয়েব অ্যাপ আছে, আমরা সেটা তোমাদেরকে দেখিয়ে দিব যে ওয়েব অ্যাপে আমাদের ক্লাসগুলো কিভাবে হবে। এর বাহিরেও আমাদের ফেসবুকে একটা গ্রুপ থাকবে, আমাদের টেলিগ্রামে একটা গ্রুপ থাকবে, এবং আমাদের ক্লাসগুলো জুম অ্যাপস এর মাধ্যমে তোমরা চাইলে লাইভ করতে পারো। তো এতগুলো মাধ্যম রাখা হয়েছে কেন, যে
অনেক সময় যেটা হয় সেটা হলো যে জুম এবং ওয়েব অ্যাপে ক্লাস করতে গেলে ব্যান্ডউইথ অনেক বেশি প্রয়োজন হয়। তো অনেক শিক্ষার্থী গ্রাম অঞ্চলে থাকার কারণে বা খুব বেশি ভালো মোবাইল ব্যবহার করতে না পারার কারণে এই জায়গাটাতে তারা খুব বেশি বাফার করে আর কি তাদের ক্লাসগুলো করার ক্ষেত্রে। এই কারণে আমরা ফেসবুকেও ক্লাসগুলো রাখবো, যাতে করে তোমরা ক্লাসগুলো সেই গ্রুপে যুক্ত হয়ে তোমরা দেখে নিতে পারো। আর আমাদের টেলিগ্রামে একটি গ্রুপ থাকবে। আমাদের টেলিগ্রামে যে গ্রুপে মূলত আমাদের সাথে তোমাদের সরাসরি কমিউনিকেশন, ডাউট সলভ, আমাদের যে ডাইজেস্ট বুক তোমাদেরকে দেওয়া হবে, সেখানকার যে কারেকশন গুলো থাকবে বা সেখানে যদি কোনো ভুল থাকে সেগুলো আমরা তোমাদেরকে এর মাধ্যম থেকে দিয়ে দিব আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের কোচিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ এই আমাদের যে অ্যাডমিশনের যে যাত্রায় তোমাদেরকে আসলে আমরা কি দিব, কিসের মাধ্যমে তোমরা এই প্রস্তুতিকে সাধিত করবে, সেখানে আমরা তোমাদেরকে কয়েকটা বিষয় দিব। এক নম্বর হচ্ছে যে আমরা বিষয় ভিত্তিক ডাইজেস্ট দিব। আমরা ক্লাসের স্লাইড, অর্থাৎ টিচার ক্লাসে যে স্লাইড দেখে তোমাকে পড়াবে, যেটা ক্লাসে একদম দাগিয়ে দাগিয়ে যেটা টিচার নোট করে করে লিখে লিখে পড়াবে, সেটা তোমাদেরকে প্রোভাইড করা হবে। এর বাইরে আমরা যখন কোনো কিছু প্রয়োজন মনে করবো, কোনো প্র্যাকটিস শিট হোক বা যে কোনো বিষয় গুরুত্বপূর্ণ যদি আমাদের কাছে মনে হয়, তাহলে আমরা অবশ্যই সেটা পিডিএফ তো তোমাকে দিব। সো এখানে তিনটা বিষয়, একটা হলো যে আমরা বিষয় ভিত্তিক তিনটা আলাদা আলাদা বই দিব তোমাদেরকে, পিডিএফ না, সরাসরি বই দিব, এবং ক্লাসের স্লাইড তোমরা পিডিএফ পাবে, এবং অন্যান্য প্রয়োজনীয় কোনো বিষয় থাকলে সেটা তোমরা অবশ্যই পিডিএফ পাবে। তো এই জায়গাটাতে আমরা দেখতে পারতেছি আমাদের গত বছর থেকে আমরা এই ডাইজেস্ট দেওয়া শুরু করেছি। আমাদের এখানে বাংলার একটা ডাইজেস্ট পাবা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের। আমাদের ডাইজেস্টটা মূলত বিগত বছরের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এসেছিল সেটা দিয়ে সাজানো। এছাড়াও আমরা আমাদের মতন করে এখানে প্রশ্নের সন্নিবেশ ঘটিয়েছি। এখানে বাংলা রিটেন প্রশ্ন যেমন যুক্ত আছে, ইংরেজিতেও কিন্তু লিখিত প্রশ্ন এখানে যুক্ত আছে, এবং সাধারণ জ্ঞান অংশেও সাধারণ জ্ঞান, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলীর পাশাপাশি মৌলিক জিকে, যেটা গুচ্ছ বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই পাঠটাও কিন্তু এখানে যুক্ত করা আছে। এবং গত বছর তোমরা যাদেরকে এতক্ষণ দেখেছো সে সকল শিক্ষার্থীরা কিন্তু এই ডাইজেস্ট গুলা পড়েই বিশ্ববিদ্যালয়তে তাদের খুব ভালো সফলতা অর্জন করেছে। এবং আজকেও তাদের সাথে কথা হচ্ছিল ডাইজেস্টের ডেভেলপমেন্ট নিয়ে। তারা আমাদেরকে অনেকগুলো পরামর্শ দিয়েছে। আমরা চেষ্টা করব যে তাদের পরামর্শের আলোকে আমাদের ডাইজেস্টগুলো আরো বেশি সমৃদ্ধ করার জন্য। ভাই, আমার একটা প্রশ্ন, মানে অনেকেই করছিল এই প্রশ্ন, আমি আপনার কাছ থেকে একটু জানতে যাবো যে শুধু আপনাদের এই ডাইজেস্ট দিয়ে, মানে স্কুল অফ এক্সিলেন্সের আমাদের এই ডাইজেস্ট দিয়ে কি শিক্ষার্থীদের প্রস্তুতি যথেষ্ট সম্পন্ন হবে, নাকি আরো 4-5টা করে বই কেনা দরকার, বা অন্তত 1-2টা বই কেনা দরকার? কোনটা বেটার, মানে এটাই কি যথেষ্ট? আমরা সবসময় শুরু থেকে যেটা চেয়েছি, এক্সিলেন্স যখন আমরা শুরু করি আমাদের টার্গেট ছিল যে খুবই অল্প খরচে মানসম্মত সেবা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়াই মূলত আমাদের উদ্দেশ্য ছিল ভাই। তো যে কারণে আমাদের কোর্স ফির সাথে আমাদের আরো কি কি ম্যাটেরিয়ালস দেওয়া যায় সেটা আমরা যুক্ত করেছি, যে না আমরা একটু কোর্স ফি বাড়ি, আরো কি কি বিষয়গুলো দেওয়া যায় যাতে করে শিক্ষার্থীদের উপকৃত হয় এবং শিক্ষার্থীদের যাতে কল্যাণ হয়। তো ডাইজেস্টের বিষয়ে তো বললাম যে এখানে কি কি দেওয়া আছে। এখানে প্রচুর পরিমাণ প্র্যাকটিস দেওয়া আছে, প্রচুর পরিমাণ নতুন নতুন কোশ্চেন সংযোজন করা আছে, লিখিত এমসিকিউ। এইটা যদি কোনো শিক্ষার্থী পড়ে, আমাদের ক্লাস এবং টেক্সট বুক এই তিনটা যদি সমন্বয় করে পড়ে, তাহলে কি হতে পারে তার ফলাফল তো তোমাদের সামনে এতক্ষণ ছিল। তোমরা দেখেছো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে এমন কোন বিশ্ববিদ্যালয় নাই যেখানে টপ 3-তে আমাদের কোনো স্টুডেন্ট ছিল না, আলহামদুলিল্লাহ। এবং এটা শুধুমাত্র বিষয়টা এমন না যে তারা অন্য কোনো বই পড়েনি বা পড়েছে, এই বিষয়ে বিতর্কে আমরা যাচ্ছি না। তবে তাদের প্রস্তুতিতে প্রায় 80-90% আমাদের ডাইজেস্ট গুলো সবচেয়ে বেশি সহায়ক ছিল, এটা তারা আমাদেরকে বলেছে। বা তারাও যদি পরবর্তীতে কোনো সময় তোমাদের সাথে কোথাও কথা হয়, দেখা হয়, অবশ্যই তোমরা এই বিষয় সম্পর্কে অবশ্যই জানতে পারবে। জি, এরপরে হচ্ছে যে আমাদের গিফট থাকবে আর কি আরো বেশ কিছু, বাকি যদি এই বিষয়ে কিছু বলেন। আচ্ছা, গিফট ম্যাটেরিয়াল নিয়ে আমাদের এবার আসলে একটু ভিন্ন রকম চিন্তা। মানে গিফট মানে এমন জিনিস না যে তোমাকে দেয়া হলো, তুমি জাস্ট ওটাকে, মানে ইটস বার্গার টাইপ, যে আসলো গিফট, খুললাম, খেয়ে ফেললাম, ডাইজেস্ট হলো, শেষ, এরকম কিছু না। আমরা তোমাদেরকে এমন কিছু গিফট দিতে চাই যেটা তোমাদের এই প্রস্তুতির ক্ষেত্রে প্রতিদিন কাজে লাগবে, এবং তোমরা সেটাকে শিক্ষা উপকরণ, সহ উপকরণ হিসেবে ব্যবহার করতে পারবা। তো আমাদের ইউজুয়াল যেটা টি শার্ট, সবসময় এটা নিয়ে সবাই মাতামাতি করে, আমরা ওটাতে যাচ্ছি না, ওটা আমাদের থার্ড গিফট তোমাদের জন্য। বাকি ভাই যে টি শার্ট পরে আছে, ঠিক আছে, একটা টি শার্ট এমনিতেই তোমাদেরকে এটা আমাদের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হবে। বাট তোমার কাজে লাগবে যেটা আইডেন্টিটির বাইরে, সেটা হচ্ছে আমাদেরকে একটা এক্সেলেন্ট ওএমআর বুক দেওয়া হবে তোমাদেরকে। আমি একটু নিচ থেকে যাচ্ছি উপকারিতার জায়গাগুলোর ভিত্তিতে। ওএমআর বুকে গত বছর আমরা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীদেরকে ভাই সম্ভবত 20টা বা 30টা করে ওএমআর দিয়েছিলাম, যেটা দিয়ে ওরা আমাদের ইভ্যালুয়েশন টেস্টগুলো দিত এবং
শেষের দিকে আমাদের যে মডেল টেস্টগুলো হয়েছে বিশ্ববিদ্যালয় ভিত্তিক, সেগুলোতে ওরা অংশগ্রহণ করতো অফলাইনেই, মানে যেহেতু বাসায় বসে ওরা পরীক্ষা দিত, অনলাইনের পাশাপাশি ওরা আবার ওএমআর সেটা পূরণ করতো। এবছর তোমাদেরকে যেহেতু অনলাইনে পড়া নিয়ে একটা বিতর্ক সবসময় থাকে যে পরীক্ষা সিস্টেম আমরা একটু পিছিয়ে অনলাইন, কারণ হচ্ছে অফলাইনে যে পরীক্ষা দেওয়ার একটা অফলাইনে একটা ফিল আসে, বৃত্ত ভরাট করার একটা সিস্টেম, ডান দিকে ঘুরাবো না বাম দিকে ঘুরাবো, এই প্র্যাকটিস গুলো হয়ে যায়। সো এই ধরনের মানে লেজি কজ গুলোকে উজ্জ্বল করার জন্য আমরা তোমাদেরকে এই বছর প্রায় মানে যতটুকু 100 পেজের একটা ওএমআর বুক দিব, যেখানে তোমরা প্রত্যেকটা পরীক্ষা বিশেষ করে উইকলি এবং মান্থলি টেস্ট গুলো আমাদের অনলাইনে দেওয়ার পাশাপাশি সেটার একটা পিডিএফ ডাউনলোড করে তোমরা সেটাকে টাইম ধরে টাইমার দিয়ে ওএমআর এ পরীক্ষা দিবে এবং কতটুকু সময় লাগছে, কিভাবে বৃত্ত ভরাট করবা, বাসায় বসেই অফলাইনের একটা মোটামুটি ফিল তোমরা দিতে পারবে। হয়তো তোমার প্রতিযোগী অনেক থাকবে না একসাথে বসে, বাট মানে যে অভ্যাসটা গড়ে তোলা সেটা হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে এবার আমাদের ওএমআর এর আরেকটা ব্যাপার আছে এখানে। ওএমআর কিন্তু আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা ওএমআর থাকবে আর কি। এটা একটা এক্সিলেন্ট সংযোজন যে বিশ্ববিদ্যালয় ভিত্তিক যেহেতু প্রশ্ন কোনো বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে 35 টাকা, কোনো বিশ্ববিদ্যালয়ে 15 টাকা, কোনো বিশ্ববিদ্যালয়ে, সো বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ভিত্তিক নাম্বার অনুযায়ী আমাদের হচ্ছে ওএমআর গুলো অর্থাৎ পুরো এনভায়রনমেন্টটা তার কাছে তো অপরিচিত না, যে না আমার কোশ্চেন অবশ্যই স্যাররা যেটা পড়াবে পরীক্ষার হলে সেখান থেকেই আলহামদুলিল্লাহ সবকিছু আসার সম্ভাবনা আছে। ওএমআরটাও যাতে তোমাদের পরিচিত হয় যে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওএমআর আমি আগেই পরীক্ষা দিয়েছি গুচ্ছতে বা রাবিতে বা চট্টগ্রামে, সো ওএমআর আমার কাছে পুরাতন না, এনভায়রনমেন্টটাও তোমার কাছে খুব বেশি পুরাতন মনে হবে না। মানে আমাদের মূল আইডিয়া হচ্ছে তোমাদের সাবকনশিয়াস মাইন্ড যেন যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করতে হয়ে যায়। আর সবচেয়ে অনন্য সংযোজন ভাই সেটা হচ্ছে আমাদের এক্সেলেন্ট স্টাডি প্ল্যানার। এটা আসলে কি হবে, মানে এটা কি? আমরা আসলে স্টাডি প্ল্যানার নিয়ে যখন পরিকল্পনা করতেছিলাম যে আসলে এই বছর ইউনিক কি দেওয়া যায় শিক্ষার্থীদেরকে, তো সবথেকে অ্যাসেসমেন্ট যেটা আমাদের কাছে আসলো বাকি ভাই সেটা হলো যে আমরা দেখলাম যে স্টুডেন্টরা রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে পারতেছে না, মানে কনসিস্টেন্টলি যে তার পড়াশোনাটা করা দরকার ওই ধারাবাহিকতাটা অনেক সময় রাখতে পারতেছে। তো তার জন্য কি করা যায়, মানে এটা এক প্রকার বলা যায় যে মানে যেমন আমরা একটা হাদিসে পড়েছিলাম যে কিয়ামতের আগে যদি মানুষ তার মানে হিসেব নেয় তাহলে তার জন্য সম্মতি হিসেব সহজ হয়, এই টাইপের হাদিসটা মনে করতে পারতেছি না। তো এই টাইপেরই যে অ্যাডমিশন পরীক্ষার মূল পরীক্ষার আগে একজন শিক্ষার্থী যদি দেখে যে আমি কতগুলো ক্লাস করেছি, কতক্ষণ করেছি, কতক্ষণ ঘুমাইলাম, কোন পরীক্ষায় কতগুলো নাম্বার পাইলাম, এইটা যদি সে আমাদের এই স্টাডি প্ল্যানার আমরা যেভাবে তাদেরকে সাজিয়েছি একদম সপ্তাহ ধরে ধরে মানে 6 মাস বা 7 মাস যে কয়দিনই তার কোচিং হোক না কেন, এখানে চমৎকার করে তার ডেইলি বিষয়গুলো লিপিবদ্ধ করে রাখতে পারবে। তার মানে আমি কিন্তু দিন শেষে একদম রাতে যখন ঘুমাইতে যাচ্ছি আমি কিন্তু দেখতে পারবো যে আমার আসলে আজকে সারাদিনটা কিভাবে কাটলো, আজকে সারাদিন আমি কি করলাম, আজকে যতগুলো পরীক্ষা হয়েছে সেখানে কত নাম্বার পাইছি, আজকে আমি কত ঘন্টা ঘুমাইলাম, কত ঘন্টা আমি ফেসবুকিং করলাম, যার ফলে সে নিজেই বলতে পারবে যে আমার আসলে কি অবস্থা আমি এখন। কি কলম দেবেন না ভাই? ওইগুলো তো খুবই মাইনর ইস্যু, কলম খাতা কলম জিজ্ঞেস করছে। তোমাদের কাছে আসলে যদি কলমটা ইম্পর্টেন্ট হয় তাহলে আমাদের আসলে কলমটা খুব সুন্দর করে হাইলাইট করা উচিত। এবার তো অবশ্যই কলম দেব, কলম আসলে খুবই কম দাম, 10-12 টাকা দাম, সো কলম তো অবশ্যই যাবে। এবং অনেকেই কিন্তু বলেছে গত বছর আমাদের কলম দিয়ে তারা পরীক্ষা দিতে গেছে। আমাদের আমরা গিফটের মূল জায়গাটা যেটাকে রেখেছি সেটা হচ্ছে তোমার সেলফ অ্যাসেসমেন্টের জায়গাটা, অর্থাৎ কলম দিয়ে তুমি কি করবা, চশমা দিয়ে কি করবা, খাতা দিয়ে কি করবা আমরা জানি না, বাট এই স্টাডি প্ল্যানারটা তোমাকে আমাদের দুইটা বিষয় তোমাদের কেমন তোমাদের জন্য কতটুকু সহায়ক হবে এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো যে আমাদের স্টাডি প্ল্যানার এবং আমাদের ওএমআর যেটা, এবং স্টাডি প্ল্যানার যদি তুমি মেইনটেইন করো, সত্য কথা 6 মাস আমরা যতদিন তোমাদেরকে কোচিং করাবো অবশ্যই আমরা শুরু থেকে যেটা বলি আমাদের সাথে যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকে অবশ্যই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে সে অবশ্যই চান্স পাবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ